তো বাবু রে ভাই, আজকে তোমাদেরকে এমন একটা ঐতিহাসিক কাহিনী বলবো যেটা শুধুমাত্র আমাদের মতো বেকার রত্নদের সাথেই ঘটে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর আমার বাবার মুখে এমন হাসি না যেন আমি সরকারি চাকরি পেয়েছি। আমি ভাবলাম যে বাবার কি শরীর টরীর ঠিক আছে, তো এত হাসছে কেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা ঘটনা কি, লটারি লেগেছে? বাবা তখন পানের বাটাটাকে এগিয়ে দিয়ে বলছে আমাকে, না রে কচি, তোর কপাল খুলে গেল, তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। ভাই বিশ্বাস করো, এটা শুনেন না আমি আকাশ থেকে পড়লাম। বিয়ের সম্বন্ধ, তাও আবার এই বাজারে, আমার মতো পচা আলুরও খদ্দের আছে। বাবা চশমাটাকে খুলে দিয়ে বলছে, হ্যাঁ রে, আর সব থেকে বড় কথা হচ্ছে মেয়ের বাবা সবকিছুই জানে। আমি তো পুরাপুরি সাইলেন্ট। ভাই ওই বাবাটা কি কোনো কাপুরুষ না মহাপুরুষ, নাকি আমার নামে কোনো ইন্স্যুরেন্স করা আছে যেটা আমি নিজে জানি না? ভাই তখন ভয় লাগতে শুরু করে দিল। আমি ভাবলাম ভাই এটা বিয়ে নাকি কোনো কিডন্যাপ করার নতুন টেকনিক। ভাই এই যে বেকার, এই বেকার শব্দটা আমাদের সমাজে না কোনো বিশেষণ নয়, এটা এক রকমের গালি। আমাদের সমাজের মানুষ বেকার বলতে কি বোঝে জানো? যে বেকার হবে সে সকালবেলায় ঘুম থেকে উঠবে 11টার সময় এবং ঘুম থেকে উঠে ফ্যানের সাথে হ্যান্ডশেক করবে, এবং যে বেকার হয় সে দুপুর বেলায় ভাত খাওয়ার সাথে নিজের স্বপ্নগুলোকেও চিবিয়ে খেয়ে ফেলে। আর ভাই তারা ভাবে যারা বেকার হয় তারা রাতের বেলায় আকাশটাকে দেখে বলে কাল থেকে পুরো ফাটিয়ে দেবো। কিন্তু ভাই এই কাল এটা আর কখনো আসে না বেকারদের জীবনে। আর আমার মা তো এখন আর আমাকে ছেলে বলে ডাকে না। মা ভাবে আমি একটা ব্যাড ইনভেস্টমেন্ট যেটা সারাদিন শুধু ভাত খাই আর কোনো রিটার্ন দিচ্ছে না। এই তো কালকে মা আমাকে বলছে, পারভেজ তোর কিন্তু বয়স বাড়ছে, আয়নার দিকে একটু তাকা, তোর বয়স যত বাড়ছে তোর মুখটা আর সহ্য হচ্ছে না আমার। আমি ভাবলাম মা হয়তো স্কিন কেয়ারের কথা বলছে। আমি মাকে বললাম, মা আমি তো নিয়মিত ফেস ওয়াশ করি। মা খাই পাশে থাকা ঝাড়ুটাকে হাতে নিয়ে বলছে, কুত্তা তোর মুখের ফেস ওয়াশের কথা বলছি না, তোর জীবনে লাইফ ওয়াশ দরকার। তুই তো এখন একটা জ্যান্ত আসবাবপত্র হয়ে গেছে। তারপর এলো সেই দিনটা যেদিন মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছে আমাকে দেখতে। আর সম্বন্ধ আসা মানে আমার বাড়িতে পুরো যেন একটা ইলেকশন হয়। বাবা হচ্ছে একটা ক্যান্ডিডেট যে ভোট চাইছে, আর আমার মা হচ্ছে ইভিএম, যেখানে যাই ইনপুট দাও রেজাল্ট কিন্তু একটাই, বিয়ে হবেই। আর আমি হচ্ছে সেই দেওয়ালের পোস্টারের মতো যার ওপর পান খেয়ে সবাই থুতু ফেলে দিয়ে চলে যায়। কিন্তু ভাই সব থেকে আশ্চর্য ব্যাপার কি জানো, আমার বাবা পুরো পরিবর্তন হয়ে গেছে। আমার বাবা যে জীবনে কখনো তাসবি হাতে নেয়নি, সে হঠাৎ করে কেমন যেন আল্লাহওয়ালা লোক হয়ে গেল। হাতে সবসময় তাসবি, মুখে সবসময় জিকির। আমি তো বাবাকে বললাম, বাবা তুমি তো আগে নামাজ পড়তে না, হঠাৎ করে এত ভক্তি কিভাবে এলো? আর বাবা দীর্ঘশ্বাস ফেলে আমাকে কি বললো জানো, উচিত তোর মতো ছাগল কি কারো ঘাড়ে দেওয়ার জন্য শুধু মানুষের চেষ্টা যথেষ্ট না, এটার জন্য এখন আল্লাহকেও ম্যানেজ করতে হবে। বাবু রে আমার প্রশংসা করলো নাকি আমাকে অপমান করলো বোঝাই গেল না কথাটা। মেয়ের বাড়ি থেকে লোক এলে সব থেকে ভয়ঙ্কর প্রশ্নটা কি জানো, ছেলে কি করে? ভাই বিশ্বাস করো এই প্রশ্নটা শুনলেন না আমার ব্রেনের রাউটারও খারাপ হয়ে যায়, কোন রকমের সিগন্যাল পাই না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করছিলাম যে যদি আমাকে এই প্রশ্নটা করে তাহলে কি বলবো। তখন বাবা পাশে এসে আমাকে বলছে, বাবু তুই চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করবো। আমি না খুব অবাক হচ্ছিলাম যে বাবা হঠাৎ করে এত ভালোবাসছে কেন আমাকে। আর তারপরে মেয়ের ঘরের লোক এসে মেয়ের বাবা যখন আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলো না যে বাবুজি তুমি কি করো, আমার বাবা বুক ফুলিয়ে মেয়ের বাবাকে বলছে, আমার ছেলে এখন অবজারভেশনে আছে, সে নিজে এখন কিছু করে না কিন্তু খুব বড় বড় চিন্তা করে। এটা শুনে আমি পুরো আমার বেকারত্বকে এভাবে প্রেজেন্ট করলো বাবা, মনে হচ্ছে যেন এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো স্পেশাল ডিগ্রি। মেয়ের বাবা চশমাটা খুলে দিয়ে তখন বলছে, মানে ছেলে কি কোনো চাকরি করে না? খামা খায় আমার বাবা তখন বলছে, না চাকরি নেই, কিন্তু বিশ্বাস রাখুন ছেলেটার মধ্যে প্রবল সম্ভাবনা আছে চাকরি না পাওয়ার, সরি চাকরি পাওয়ার। আমি তখন মনে মনে বলছি, ভাই আমার জীবনে তো খালি দুইটাই সম্ভাবনা আছে, এক নম্বর হচ্ছে ভাতের হাঁড়ি খালি হয়ে যাওয়া, আর 2 নম্বর হচ্ছে বাবার জুতোর বাড়ির সংখ্যা বেড়ে যাওয়া। এরপরে মেয়ের বাবা পুরো ডাইরেক্ট পয়েন্টের কথা বলেছে, আচ্ছা বাবু তোমার তাহলে আয় কেমন, মানে কত টাকা ইনকাম করো? আর ভাই এই প্রশ্নটা শোনার পরে না আমার শরীরের আত্মা আমার শরীর ছেড়ে দিয়ে কবরের দিকে রওনা দিয়েছিল। আমি তো তোতলাচ্ছিলাম, বাবা আমাকে চিমটে কেটে বলছে, কচি ভালো দেখে কিছু বল, আমার সম্মানের ব্যাপার। আমি কাঁপতে কাঁপতে বললাম, আঙ্কেল আসলে আইটা হচ্ছে না পুরো অনুভূতির মতো, মাঝে মাঝে মনে হয় আছে কিন্তু বাস্তবে দেখা যায় না। মেয়ের বাবা তখন একটা খুব ঐতিহাসিক কথা বললেন, বাবু অ্যাকচুয়ালি আমি সমস্ত কিছু জেনে শুনেই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি, কারণ বেকার জামাইদের একটা খুব স্পেশাল সুপার পাওয়ার থাকে। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি সুবিধা থাকে? মেয়ের বাবা তখন বলছে, এক, আমার মেয়ে কখনো একা থাকবে না, কারণ জামাইয়ের তো কোনো অফিস নেই, সে 24 ঘন্টাই ঘরে থাকবে, কলিং বেল চাপার আগেই দরজা খুলে দেবে। আমার না খুব বলতে ইচ্ছে হচ্ছিল যে আঙ্কেল আপনি আমাকে এতক্ষণ দারোয়ান নিয়োগের জন্য কি ইন্টারভিউ নিচ্ছিলেন? উনি তারপর আবার বলতে শুরু করলেন, আর একটা বড় সুবিধা আছে, এই বেকার জামাইরা কখনো পরকিয়া করতে পারে না। আমি বললাম, কেন আঙ্কেল আমাদের কি মন নেই? উনি হাসতে হাসতে আমাকে বলছে, না বাবু মন
থাকা বা না থাকার কথা না, অ্যাকচুয়ালি অন্য মেয়েদেরকে ফুচকা খাওয়ানোর জন্য তোমার কাছে টাকা নেই, আর পকেটে টাকা না থাকলে তোমার চরিত্র অটোমেটিক পবিত্র হয়ে থাকবে। বাবু রে ভাই, ইনডাইরেক্টলি এরকম অপমান কে করে? তো ভাই, বেকার বলে কখনো নিজের উপর থেকে কনফিডেন্ট হারাবেন না। মনে রাখবেন, আপনার কাছে সরকারি চাকরি নেই তো কি আছে, একটা স্পেশাল গুণ আছে আপনার। আপনি হচ্ছেন পৃথিবীর একমাত্র প্রাণী যে না খেয়েও বেঁচে থাকার ট্রেনিং নিয়ে ফেলেছে এই দুনিয়ায়। আর যাদের চাকরি নেই তাদের জন্য আমার একটাই মেসেজ, হতাশ হওয়ার কিচ্ছু নেই। যদি আমার মতন পচা আলুর জন্য একটা গোল্ড মেডালিস্ট বেকার মেয়ে জুটতে পারে, তাহলে নিঃসন্দেহে আপনার জন্য কোনো বেকার সুন্দরী মেয়ে অপেক্ষা করছে। তাই বিয়ে হোক আর না হোক, বেকারত্ব চিরজীবী হোক। কারণ আপনি যদি বেকার না থাকতেন তাহলে দেশের একটাও চা দোকান থাকতো না। আর একটা কথা, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল।